প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাজ, শক্তি, ক্ষমতা নতুন আরেকটি অধ্যায় শুরু করছি, অধ্যায় নাম্বার 5। তো আমরা শুরুতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কাজের ডেফিনেশন সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। কাজ কাকে বলে এবং নরমালি আমরা যে কোনো কিছু করলেই যে সেটা কাজ হবে কি হবে না সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত প্রথমত আলোচনা করব। তো সেটা বোঝানোর জন্য কাজের ডেফিনেশনটা কি সেটা একটু আমাদের আগে জানতে হবে। কাজের ডেফিনেশনটা হলো যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি ওই বস্তুটির সরণ হয়, তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। তাহলে আমি কি বললাম, যে কোনো বস্তুর উপরে কাজের অন্যতম শর্ত হচ্ছে অবশ্যই কি প্রয়োগ হতে হবে, বল প্রয়োগ করতে হবে, বল প্রযুক্ত করতে হবে তোমাকে। তো বল প্রয়োগের ফলে বস্তুটার কি হবে, সরণ ঘটতে হবে। তাহলে এই বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে তোমার বলা হয় কাজ। আচ্ছা, এখন সেটা বোঝানোর জন্য দেখো সিম্পল একটা চিত্র আমি এখানে ড্রয়িং করেছি। এখানে একটা বস্তু নিয়েছি আমরা, এই বস্তুটার ভর হচ্ছে এম কেজি। আচ্ছা, এখন এই এম কেজি ভরে বস্তুর উপরে আমরা এফ মানের একটা ধ্রুব বল প্রয়োগ করেছি, কনস্ট্যান্ট ফোর্স। ফোর্সের মান পরিবর্তন হতে পারে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। তো প্রথমত আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে কোনো একটা বডির উপরে একটা কনস্ট্যান্ট ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে এর ফলে কি হয়েছে দেখো, এই চিত্রানুসারে আমরা দেখতে পাচ্ছি যে এই বস্তুটার এস পরিমাণ সরণ ঘটে বস্তুটা এই জায়গায় অবস্থান করছে। তাহলে বলো তো, এখানে বস্তুটার উপরে বল প্রয়োগ হয়েছে, সাথে সাথে এর কি হয়েছে, বলের প্রয়োগ বিন্দুর দিকেই বস্তুটার কি হয়েছে, সরণ হয়েছে। তাহলে আমরা কি বললাম, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরণ হয়, তাহলে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। তো বলের দিকে সরণের আমার এখানে কতটুকু উপাংশ আমরা পাচ্ছি, এখানে বলো তো, বলের দিকে সরণ কতটুকু আমরা পেয়েছি চিত্রানুসারে এস। তাহলে আমরা কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডাব্লিউ দিয়ে, তাই না? তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ ইন্টু এস। এটা হচ্ছে কখন, যখন কোন বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যদি ওই বস্তুটার বলের প্রয়োগ বিন্দুর দিকেই সরণ হয়, সেই ক্ষেত্রে আমরা কাজ বের করার জন্য এই সমীকরণটা ইউজ করবো, দ্যাট ইজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। বাট এমন হয় না যে কোনো বস্তুর উপরে ধরো আমি বল প্রয়োগ করলাম, বাট বস্তুটার সরণ কিন্তু বলের প্রয়োগ বিন্দুর দিকে হয় না বা হলো না। তো সেই ক্ষেত্রে দেখো, এটা আমরা দ্বিতীয় চিত্রে নিয়ে আসছি, যে আমরা বল প্রয়োগ করছি, দেখো বাম থেকে ডান দিকে এই বরাবর এখানে একটা বস্তু আছে, যে বস্তুটার ভর হচ্ছে তোমার এম কেজি। তো এই এম কেজি ভরে বস্তুর উপরে যে আমরা যে বল প্রয়োগ করেছি, এফ মানের একটি ধ্রুব বল, তো সেই বল প্রয়োগের ফলে দেখো তো, বলের প্রয়োগ বিন্দুর সরণ কি বলের দিকেই হয়েছে নাকি বলের দিকের সাথে একটা কোণ করে হয়েছে, বলো তো? কোন করে হয়েছে স্যার স্যার? বলের থিটা দিকের কোণ। সাথে থিটা কোণ করে হয়েছে স্যার। বলের দিকের সাথে একটা অ্যাঙ্গেল করে হয়েছে। তাহলে সংজ্ঞায় কি বলা হয়েছে বলো? সংজ্ঞায় বলা হয়েছে যে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশ। তো এখন বলো তো, বলের দিকে সরণের উপাংশ, বলো তো বলের দিকের সাথে সরণ কত অ্যাঙ্গেল তৈরি করেছে, থিটা। তাহলে থিটা। বলের দিকের সাথে সরণের উপাংশ কি হবে? এস কস থিটা। স্যার এফ স্যার cos থিটা। এস কস থিটা। আবার আরেকটা ভাবে কিন্তু বলা যায়, সরণের দিকে কিন্তু বলের উপাংশ নেওয়া যাবে, দুইটাই সঠিক। জি স্যার, এফ কস থিটা নেওয়া যাবে। একই রেজাল্ট আসবে, এফ কস থিটা। সেক্ষেত্রে আমরা যদি সরণের দিকে বলের উপাংশ নিয়ে নিই, তো সরণের দিকের সাথে বল কত অ্যাঙ্গেল তৈরি করেছে, থিটা। এই থিটা অ্যাঙ্গেলই তৈরি করেছে, যার জন্য আমরা এটা লিখতে পারি এফ কস থিটা। দুটাই কিন্তু সঠিক। হ্যাঁ, বল এবং বলের দিকে সরণের উপাংশ, বল এবং বলের দিকে সরণের উপাংশ, অথবা সরণ এবং সরণের দিকে বলের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। দুটাই সঠিক। তাহলে কি আমরা লিখতে পারি না বলতো এই চিত্রানুসারে, যে ডাব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু এফ, আমরা যদি এইটা একটু বিবেচনা করি, হ্যাঁ, টোটালটা তো চলে আসবে এফ ইন্টু এস কস থিটা, বল এবং বলের দিকে সরণের উপাংশ এটা। আর পরের লাইনটা আমি লিখতেছি সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা এটাকে আলটিমেট ক্যালকুলেশন করলে ফাইনালি কি তৈরি হবে, এফ এস কস থিটা তৈরি হচ্ছে। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে এই বাক্যটার মিনিংটা কি আর এই বাক্যটার মিনিং কি। তো প্রথম যে বাক্যটা আছে সেই বাক্যটার মিনিং হচ্ছে, বলো কে পারো, প্রথম এই বাক্যটার মিনিংটা বলো। এটা হচ্ছে বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, আর নিচেরটা হচ্ছে সরণ ইনটু সরণের দিকে বলের উপাংশ, গুণফল। তো দুইটাই, তার মানে কি দুইটা আসলে কি গুণ হচ্ছে না? তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি, এফ এস কস থিটা লিখতে পারি। এই দুটার মিনিং কিন্তু একটু আলাদা আছে, দুটার মিনিং কিন্তু আলাদা, বাট রেজাল্ট ক্যালকুলেশন করলে কিন্তু সেম রেজাল্ট আসবে, একই রেজাল্ট আসবে। কিন্তু এটার মিনিংটা হচ্ছে, এস কস থিটার মিনিংটা হচ্ছে বল এবং বলের দিকে সরণের উপাংশ, আর এস ইনটু এফ কস থিটার, এটার অর্থ হচ্ছে সরণ ইনটু সরণের দিকে বলের উপাংশ। এই হচ্ছে পার্থক্য।
আলটিমেট ডট ক্যালকুলেশন গুণন করলে কিন্তু টুলের মতো অনেকটা সেম রেজাল্টই আসবে। আচ্ছা, তো ফাইনালি আমরা এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? ভেক্টরের কনসেপ্টটা একটু মনে আছে কিনা বলো তো? আমরা একটু জানি যে a ডট b দ্যাট ইজ ইকুয়াল, আমরা কি জানি, ab cos θ। তাহলে এবি cos θ ab cos θ এর পরিবর্তে তাহলে fs cos θ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো? কুইক রেসপন্স করো। f vector dot S লিখবো স্যার। s vector তাহলে is equal এখন to fs cos θ। তাহলে এই কনসেপ্টটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করলাম, ডট গুণনের কনসেপ্টটা। তাহলে বল কিন্তু একটা ভেক্টর রাশি, সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি। তো দুটা ভেক্টর রাশি ডট প্রোডাক্ট নিলে কি রাশি তৈরি হবে বলো? ডট গুণন করলে স্কেলার রাশি। স্কেলার রাশি, স্কেলার রাশি স্যার। তাহলে বলো কাজ কি রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার স্কেলার রাশি স্যার। তাহলে কাজ হচ্ছে একটি স্কেলার রাশি। তাহলে এটা ডট গুণনে কিন্তু একটা বাস্তব উদাহরণ যে বল ভেক্টর এবং সরণ ভেক্টরের ডট প্রোডাক্ট নিলেই আমরা কি পেয়ে যাব? কাজ পেয়ে যাব। অঙ্কে আমরা পরে যাব, আপাতত আগে থিওরিটিক্যাল জ্ঞান একটু অর্জন করে নিই। তাহলে কাজ হচ্ছে একটি কি রাশি? স্কেলার রাশি। ঠিক আছে? এবং কিভাবে এলো সেটা কিন্তু এই যে এই তিনটা সমীকরণ দিয়ে কিন্তু আমি ব্যাখ্যাটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন বলো তো এই সমীকরণ থেকে আমরা কি কাজের মাত্রা এবং বলের মাত্রা, কাজের মাত্রা এবং একক বের করতে পারি না? তো yes sir বলের মাত্রা কি? Yes, sir. বলের মাত্রা ভেঙে হচ্ছে ভেঙে দিলে। mlt ইনভার্স 2, mlt inverse 2 আর এখানে s আছে। তো s L, মানে কি? দূরত্ব, L। তার মানে আরেকটা l আসবে, তার মানে কি ml স্কয়ার t ইনভার্স 2। ml square t inverse 2। তাহলে এটা হচ্ছে কাজের মাত্রা। একই ভাবে কি একক বের করা যাবে না? বলের একক কি? নিউটন, আর সরণের একক কি? মিটার। তো 1 নিউটন পার মিটার এটাকে বলা হয় 1 জুল। তাহলে কাজের এককে আমরা জুল এককে প্রকাশ করি, জুল। তো বলো তো কোনো ব্যক্তি বা উৎসের কাজ 1 জুল বলতে কি বুঝো? যে পারো সে বলো। কোনো স্যার 1 ব্যক্তি নিউটন বল প্রয়োগ করা হলে যদি মানে বস্তুর বল সরণ দিকে 1 মিটার বলের সরণ দিকে কাজ। বলের প্রয়োগ বিন্দুর 1 মিটার সরণ হয়। হ্যাঁ, এটা একটু ভালো করে বলো। হ্যাঁ, যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে স্যার। যদি বলের প্রয়োগ বিন্দুর দিকেই ওই বস্তুটির 1 মিটার সরণ হয়, বলের প্রয়োগ বিন্দুর দিকেই ওই বস্তুটির 1 মিটার সরণ হয়, তাহলে উক্ত কাজকে বলা হয় 1 জুল। আচ্ছা, এবারে বলো তো এইটা কি জিনিস? 40 জুল বলতে কি বুঝো? কোনো ব্যক্তি বা উৎসের কাজ 40 জুল বলতে কি বুঝো? এটা স্যার 40 নিউটন বল 1 নিউটন বল প্রয়োগে বলের হচ্ছে থেকে 1 নিউটন 40 মিটার 40 মিটার সরণ হয়। আচ্ছা, কত ভাবে বলা যায় দেখো, কত ভাবে বলা যায়? 2 অনেক নিউটন দুই বল ভাবে বলা প্রয়োগের যায়। দুইভাবে ফলে বলা যায়। 20 মিটার সরণ হবে, আবার 4 নিউটন বল প্রয়োগের ফলে 10 মিটার সরণ হবে। তার মানে কি গুণফলটা কি হতে হবে? 40 হতে হবে। এটা তো স্যার আসলে অসীম ভাবে বলা যাবে তাই না স্যার? যদি হ্যাঁ, যেকোনো ভাবে অসীম 40 ভাবে গুণ বলা করলে যাবে, হলেই হবে। অনেক ভাবে বলা যাবে। তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম যে কাজ কাকে বলে, ধ্রুব বল দ্বারা কাজ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, এবং সেক্ষেত্রে বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর দিকেই সরণ না হয়, তাহলে কাজ বের করার জন্য ফর্মুলা কিন্তু আমরা এটা ইউজ করব। হ্যাঁ, W দ্যাট ইজ ইকুয়াল টু Fs cos θ, এটা ইউজ করব। আর যদি বল যেদিকে প্রযুক্ত হলো, সরণও যদি সেদিকেই হয়, তাহলে সরাসরি আমরা এই সমীকরণ ব্যবহার করতে পারি, W ইকুয়াল টু Fs। অথবা এটাও তুমি ইউজ করতে পারো, W ইকুয়াল টু Fs cos θ। সেক্ষেত্রে থিটার মান কত অ্যাপ্লাই করবে? 0 ডিগ্রি থিটার মান 0 হবে। 0 ডিগ্রি অ্যাপ্লাই করবে। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা যে কোনো অ্যাঙ্গেলের জন্য আমরা কি বের করতে পারি? কাজ বের করতে পারি। তো এই যে সমীকরণটা আমরা বের করলাম, সেটা ধ্রুব বলের ক্ষেত্রে আমরা এই কাজটা বের করলাম। এবং সাথে সাথে আমরা এখানে কাজের একক কি, মাত্রা কি, 1 জুল কাজ বলতে কি বুঝো, সামথিং জুল কাজ বলতে কি বুঝো, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তো দেখো তো এই স্যার, এই পর্যন্ত যে 40 জুল কাজ বলতে কি বুঝো? এটা স্যার উত্তর কিভাবে দিব? এই যে কোনো বস্তুর মানে উপর 1 নিউটন বল অসীমভাবে প্রয়োগের বলবো? ফলে যদি ওই বস্তুটির বলের প্রয়োগ বিন্দুর দিকে 40 মিটার সরণ হয়, তাহলে উক্ত কাজকে বলা হয় 40 জুল। অথবা কোনো বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগের ফলে যদি ওই বস্তুটির বলের প্রয়োগ বিন্দুর দিকে 20 মিটার সরণ হয়, তাহলে উক্ত কাজকে বলা হয় 40 জুল। অসংখ্য ভাবে বলা যাবে। যে কোনো এগুলা একবার তো যেকোনো একটা বললেই বললেই হবে। হবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একভাবে বলবে, অসংখ্য Okay, sir. ভাবে বলা যাবে। তো অসংখ্য ভাবে বলার জ্ঞানটা অর্জন হয়েছে কিনা সেটা একটু আমাকে বলো। জি জি স্যার। স্যার, বুঝতে পেরেছি। মানে গুণফলটা 40 হতে হবে, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। গুণফলটা মানে এই যত নিউটন বল প্রয়োগ করছো আর যত মিটার, এই দুটার গুণফল যেন অবশ্যই 40 হয়। এটা রেখে তুমি যে কোনো ভাবে তুমি বলতে পারো। সো দ্যাটস অল, এই হচ্ছে কাজ। এখন আমরা এই যে কাজ যেটা শিখলাম, এই কাজ হচ্ছে আবার দুই প্রকারের হয়। একটা হচ্ছে ধনাত্মক কাজ, আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। নিশ্চয়ই তোমরা এগুলো জানো যে ধনাত্মক কাজের ক্ষেত্রে দেখো, আমরা একটু যদি দেখাতে চাই, W ইকুয়াল টু Fs cos θ। আচ্ছা, এখন বলো তো, আমি যদি এখানে একটা সমীকরণ লিখতে চাই যে 0 ডিগ্রি
একটা ইনইকুয়ালিটি মানে অসমতা লিখতেছি আমি এখানে 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল টু থিটা লেস দ্যান 90 ডিগ্রি। বলো তো থিটার এখানে কি অসংখ্য মান পাওয়া যাবে না এখানে এই অসমতার মধ্যে? স্যার তো তো সেই ক্ষেত্রে থিটার বিভিন্ন মানের জন্য দেখো আমরা এখানে যদি একটা চিত্র দিয়ে দেখাতে চাই, ধরো ফোর্স প্রয়োগ করলা তুমি এইদিকে, বাট সরণ হচ্ছে বলের দিকেও হতে পারে, বলের দিকের সাথে অ্যাঙ্গেল করে হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল হতে পারে, তাই না? বিভিন্ন অ্যাঙ্গেল হতে পারে, এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখো 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে আর কি, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো তো এই যে cos থিটার মানটা কি হয় বলো, তোমরা নিজেরাই বলো। ধনাত্মক হবে স্যার সবসময়। পজিটিভ স্যার, আচ্ছা পজিটিভ হবে। পজিটিভ হবে। তার মানে কি আমরা টোটাল এই সমীকরণ ব্যবহার করে অঙ্কের ডাটাগুলো যদি আমরা এখানে পুট করে ক্যালকুলেশন করি, তাহলে ফাইনালি আমরা ডাব্লিউটা কি পেয়ে যাব? প্লাস পেয়ে যাব না? ধনাত্মক কাজ। তাহলে এই যে ধনাত্মক পেয়ে যাবো। এই কাজটাকে তোমার কি বলা হচ্ছে? ধনাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজের ডেফিনিশন কি দিবে? বা বলের দ্বারা কাজ। তো ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজের ডেফিনিশনটা কি দিবে? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর দিকেই বস্তুটি সরণ হয় তাহলে সেটাকে ধনাত্মক কাজ বলা হয়। আর ঋণাত্মক কাজের ক্ষেত্রে আরেকটা কথা একটু তোমাদের জুড়ে দিতে হবে, সেটা হচ্ছে ধনাত্মক কাজের ক্ষেত্রে আরেকটা কথা বলবে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশ থাকে, বলের প্রয়োগ বিন্দুর দিকেই সরণের উপাংশ থাকে, যেমন এইগুলোর ক্ষেত্রে কি থাকবে বলো? বলের প্রয়োগ বিন্দুর দিকে কি থাকবে বলো? উপাংশ থাকবে এগুলোর ক্ষেত্রে, কারণ এগুলো হচ্ছে 0 এর চেয়ে বড় স্যার। হ্যাঁ, এগুলো 0 এর চেয়ে বড়। একই দিকে হলে তো ওই যে আমরা সরাসরি তো ওই ফর্মুলা ইউজ স্যার করি, ওইটা হচ্ছে উপাংশ তোমার না, ওটাই ধনাত্মক মানে বলের দ্বারা কাজ। কিন্তু ধনাত্মক কাজের ক্ষেত্রে এই উপাংশের কনসেপ্টটা নিয়ে আসতে হবে, কেননা এখানে থিটার অসংখ্য মানের জন্য কিন্তু এই cos থিটাটা প্লাস হয়, এই জন্য উপাংশ কনসেপ্টটা নিয়ে আসতে হবে। তাহলে ধনাত্মক কাজের ডেফিনেশন হলো যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশ থাকে তাহলে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। এবার সেক্ষেত্রে কখন মানে কোন কোন কন্ডিশনে কাজ ধনাত্মক হবে? এই যে আমি যে অসমতাটা লিখেছি, এই অসমতার যে কোনো অ্যাঙ্গেলের কারণে কাজের মানটা কি হবে? পজিটিভ হবে। তার মানে আমরা এটাকে ধনাত্মক কাজ বলবো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা, এবারে তোমরা একটু আমাকে বলো দেখি তোমরা পারো কিনা। নিচের দেখো বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ, এটার উপরেরটার উল্টোটা। তো উল্টোটা তাহলে কি হবে? ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতেছি এফ এস কস থিটা, তার মানে আমরা এখানে লিখতেছি দেখো 90 ডিগ্রি 90 আর 180 মধ্যে থাকে, লেস দ্যান অর ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, তো তার মানে কি? তার মানে ধরো তোমার এখানে বল প্রযুক্ত হচ্ছে, ধরো তোমার এই বরাবর ধরো বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো থিটার মানটা কি 90 এর চেয়ে বড় এবং সর্বোচ্চ কত? 180 পর্যন্ত। সর্বোচ্চ কিন্তু 180 পর্যন্ত। সর্বোচ্চ 180 হতে পারে, কিন্তু এস এর সর্বোচ্চ কিন্তু 180 হতে পারে এই বরাবর যদি হয়। তো 90 এর চেয়ে বড় মানে কি? ধরো এটা হচ্ছে 90 সে রেখাটা, তার মানে 90 এর চেয়ে বড় এটা হতে পারে, তাই না? এইটা হতে পারে। তো এই যে অ্যাঙ্গেল গুলো খেয়াল করো, এই যে অ্যাঙ্গেল গুলো আমরা এখন কনসিডার করতেছি বলের দিকে সাথে সরণের যে অ্যাঙ্গেল গুলো, বলো তো অ্যাঙ্গেল গুলো কি এই অসমতার মধ্যে আসতেছে না? জি স্যার, দ্বিতীয় চতুর্ভাগে। তো তোমরা কি খেয়াল করে দেখেছো যে এই যে আমরা যে অ্যাঙ্গেল গুলো এখানে পাবো সেই অ্যাঙ্গেল গুলোর যে মানে কজের যে মান সেটা কি নেগেটিভ হবে? জি স্যার। তার মানে কি বলের দিকে সরণের উপাংশ যেটা তৈরি হচ্ছে সেটা কি প্লাস না মাইনাস? মাইনাস। এই জন্য তোমার এটা ক্যালকুলেশন করলে তোমার এখানে ডাব্লিউটা কি হয়ে যাবে? মাইনাস হবে। তার মানে কি? তার মানে বলের বিরুদ্ধে কাজ বলতে কি বোঝায়? যে কোনো বস্তুর উপর বল যেদিকে প্রযুক্ত হবে সরণ যদি তার বিপরীত দিকে হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়, তাহলে সেটাকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ। আর ঋণাত্মক কাজের ক্ষেত্রে ধনাত্মক কাজের মতো ওই কনসেপ্টটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের প্রয়োগ বিন্দুর দিকে তোমার বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশ থাকে, বাট সেটি নেগেটিভ, ঋণাত্মক। কেন ঋণাত্মক? কেননা তোমার বলের প্রয়োগ বিন্দুর দিকের সাথে যে কম্পোনেন্ট গুলো তুমি পাবে, এই যে এটার ক্ষেত্রে যে কম্পোনেন্ট পাবে, এটার ক্ষেত্রে যে কম্পোনেন্ট পাবে মানে উপাংশ পাবে, এটার ক্ষেত্রে যে উপাংশ পাবে, এই সবগুলো তোমার মাইনাস কম্পোনেন্ট পাবে। তো মাইনাস মানে কি বলতো? সেটা কি বলের দিকে না বলের বিপরীত দিকে? বলের বিপরীত দিকে স্যার। তাহলে বলের বিপরীত দিকে মানে এই উপাংশটা তৈরি হচ্ছে। তো বলের বিপরীত দিকে হলে ক্যালকুলেশন করলে তো আমরা ডাব্লিউটা মাইনাস পেয়ে যাচ্ছি। এই জন্য তোমার এই কাজটাকে তোমার কি কাজ বলা হয়? ঋণাত্মক কাজ বলা হয়। তাহলে ধনাত্মক কাজের এই অসমতাটা মনে রাখবে, এমসিকিউ পরীক্ষা কিন্তু আসে। আর এই অসমতাটা একটু মনে রাখবে যে
কোন ক্ষেত্রে ধনাত্মক কাজ হবে, ধনাত্মক কাজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। তো ক খ গ ঘ 4টি অপশন আছে। তো এরকম অসমতা আছে, হ্যাঁ, তোমাকে দেখতে হবে যে কোথায় তোমার এই অসমতাটা স্যাটিসফাই করে। তো সেটাই হচ্ছে তোমার ধনাত্মক কাজ। ঋণাত্মক কাজের ক্ষেত্রে আসতে পারে। আর থার্ড নাম্বার হচ্ছে আরেকটা জিনিস হতে পারে না, যে থিটা যদি 90 ডিগ্রি হয়, আমরা কিন্তু 90-র কনসেপ্টটা এখানেও নিয়ে আসি নাই, এখানেও আনি নাই। তো 90 হলে কি হচ্ছে বলো? 90 হলে W is equal to F S cos থিটার জায়গায় কত দেব? 90 ডিগ্রি। তো দ্যাট ইজ ইকুয়াল টু কত? জিরো। তার মানে এটা কিন্তু শূন্য কাজ। হ্যাঁ, তার মানে এই ক্ষেত্রে কোন বস্তুর উপর বল কাজ প্রয়োগের হয় না। ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর দিকে বস্তুটি সরণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তাহলে সেটা হচ্ছে শূন্য কাজ। তো শূন্য কাজ মানে কি কাজ? তার মানে কি ওয়ার্ক ডান কি হচ্ছে না হচ্ছে না বলো? কথা বলো, ওয়ার্ক ডান কি হচ্ছে এই হচ্ছে না। কন্ডিশনে? হচ্ছে না, হচ্ছে না। না স্যার, না স্যার। এই কন্ডিশনে ওয়ার্ক ডান হবে, এই কন্ডিশনে ওয়ার্ক ডান হবে, বাট 3 নাম্বার কন্ডিশনে ওয়ার্ক ডান হচ্ছে না, এটা শূন্য কাজ। আরো অনেকগুলো কারণে কিন্তু শূন্য কাজ হতে পারে। দেখো একটা দেখানো হলো যে, দেখো আমি শূন্য কাজের কি কি শর্ত হতে পারে, মানে শূন্য কাজের শর্ত দেখো আমি এখানে একটু লিখে দিচ্ছি। শূন্য কাজের শূন্য কাজ শূন্য কাজের শর্ত। তো কি কি শর্ত হতে পারে? ধরো 1 নাম্বার, মূল সমীকরণ কিন্তু আমাদের W ইকুয়াল টু, এটাই মূল সমীকরণ, F S cos θ। আচ্ছা, এখন বলো তোমার বল যদি প্রযুক্ত না হয়, F ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কি হতে পারে বলো তো? শূন্য হবে কাজ। শূন্য হবে স্যার, কাজ কাজ শূন্য শূন্য হবে। হবে। তাহলে W ইকুয়াল টু 0। আচ্ছা, আবার আরেকটা জিনিস বলো তো, বল প্রযুক্ত হয় নাই, তাহলে কি সরণ হবে? না স্যার। না স্যার, বল প্রযুক্ত না হলে তো স্মরণ হবে না। বল প্রযুক্ত না হলে সরণ হবে না। একটু চিন্তা করো। স্যার যদি এটা ঢালু হয় স্যার, সেক্ষেত্রে হতে পারে। আচ্ছা স্যার অভিকর্ষ বল তো থাকে ঢালু হলেও। আচ্ছা, কোন বস্তু যদি সমবেগে গতিশীল স্যার হয়, সমবেগে চলতে থাকলে হবে। ভেরি গুড, সমবেগে চলতে থাকলে কোন বস্তু যদি সমবেগে গতিশীল হয়, তাহলে কি হবে বলো? সমবেগে গতিশীল হলে আমরা কি জানি, যে ত্বরণ সমবেগে গতিশীল হলে তো বস্তুটা কি স্থির আছে না গতিশীল আছে বলো? গতিশীল এবং ত্বরণ শূন্য। তাহলে সরণ শূন্য শূন্য হবে না কিন্তু। S not equal to 0, but A equal to dv dt। তো ddt of v that is equal to কত? 0। তো A যদি 0 হয়, তাহলে F is equal to ma that is equal to 0। So what indicates it? যে বল যদি শূন্য হয়, তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে, দুইটা, যে একটা বস্তু স্থির থাকতে পারে, অথবা বস্তুটা সমবেগে গতিশীল হতে পারে। সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল হতে পারে। এই ফিজিক্স গুলো ভুলে গেলে তো হবে না, এগুলো তো আমি পড়িয়েছি তোমাদের, যে এই অধ্যায় পড়ানো হয়েছে, সরি আগের অধ্যায়, নিউটনের বলবিদ্যা অধ্যায়, যে কোনো বস্তুর উপর বস্তুটা যদি সমবেগে গতিশীল থাকে, তাহলে এই বস্তুর কোনো সরণ হয়, বাট ত্বরণ থাকে না। আর ত্বরণ না থাকা মানে বল থাকবে না। তার মানে কিন্তু আমরা এখানে এস এর মানটা কিন্তু আমরা 0 লিখতে পারি, আবার 2 নাম্বার কন্ডিশন দিয়ে আমরা লিখতে পারি যে F equal to 0 but S not equal to 0। So what will happen, that condition also work done will be 0। এই কন্ডিশনেও আমার কাজ শূন্য হবে, কেননা বল যদি যে কোনো মানে F এবং S এর যে কোনো একটা যদি শূন্য হয়, তাহলে আমার কাজের মান কি হবে? শূন্য হবে। জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। এটা 2 নাম্বার কন্ডিশন। আচ্ছা, 3 নাম্বার কন্ডিশন হচ্ছে যে ধরো F not equal to 0। F not equal to 0 মানে কি বলো তো? বল আছে কি নাই বলো? বল আছে। বল আছে। আচ্ছা, বল থাকলে কি বস্তু সরণ হবে? না স্যার। হতে পারে, না হইতে পারে। যেমন তুমি যেখানে বসে আছো, ওখান থেকে একটা ওয়ালের উপরে বল প্রয়োগ করো তো হাত দিয়ে, বলো তো এই ওয়ালটা কি সরে যাচ্ছে? না স্যার। তো ওয়াল যদি সরে না যায়, তাহলে সরণ কত হবে? শূন্য হবে। তো সেই ক্ষেত্রে W is equal to কত হবে? শূন্য কাজ হবে, কাজ হবে না। 4 নাম্বার এটা হতে পারে যে F not equal to 0 but S not equal to 0। এক্ষেত্রে কিন্তু সরণ হতে পারে, কিন্তু থিটা যদি 90 ডিগ্রি হয় এই কন্ডিশনে, মানে বল প্রযুক্ত হয়েছে, আমরা কিন্তু শূন্য কাজের শর্ত পড়তেছি, মানে কখন কখন কাজ হবে না, কোন কোন শর্তে কাজ হয় না। তো বল প্রযুক্ত হয়েছে, সরণ হয়েছে, কিন্তু বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি,
সেই ক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে। এটার একটা উদাহরণ দাও দেখি, কে পারবে? স্যার বস্তা মাথার উপর উঠায় হাঁটা স্যার। বস্তা মাথার উপর উঠিয়ে হাঁটা। আচ্ছা, ও কি বলতেছে? বস্তা মাথার উপর উঠিয়ে হাঁটা। সেক্ষেত্রে একটু বুঝিয়ে বলো তো, বস্তা মাথার উপরে উঠিয়ে হাঁটলে কোন দিকে, কোন বল দ্বারা কি করতেছে একটু বুঝিয়ে বলো মানুষকে, স্টুডেন্টকে। স্যার এই ক্ষেত্রে আমি বলবো স্যার। না বলো, যে পারো সে বলো, ইজি স্যার তো। এই ক্ষেত্রে অভিকর্ষ বল নিচের দিকে স্যার, আর সরণ হয় আনুভূমিক ভাবে, মানে অভিকর্ষ বলের সাথে এই সরণের কোণ হচ্ছে 90 ডিগ্রি স্যার, এই জন্য কাজ হচ্ছে 0, কারণ ইভএস cos θ cos 90 এর মান 0। হ্যাঁ, এই যে এমজি নিচের দিকে কিন্তু সরণ হচ্ছে আনুভূমিক বরাবর এই দিকে। তো বল এবং সরণ অ্যাঙ্গেল কত ডিগ্রি? এখানে 90 ডিগ্রি। তো এফ নট ইকুয়াল টু 0, এমজি নট ইকুয়াল টু 0, সো ওয়ার্ক ডান উইল বি 0। ক্লিয়ার হচ্ছে সবাই? ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। আচ্ছা, অ্যানাদার এক্সাম্পল, বাস্তব এক্সাম্পল। এই যে আমরা গতিবিদ্যা অধ্যায় পড়ে এসেছি, কোন বস্তু যখন কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনশীল হয়, তখন বলতো এই বস্তুটার ক্ষেত্রে এই বস্তুর উপরে একটা কেন্দ্রমুখী বল কাজ করে না, সেন্ট্রিপিটাল ফোর্স এফসি? জি স্যার। বলো এখন এই বস্তুটার বেগের ডিরেকশন কোন দিকে বা সরণের ডিরেকশন কোন দিকে? স্পর্শক বরাবর, অর্থাৎ সুতো কেটে দেওয়া হলে বস্তুটা কি এই বরাবর গতিশীল হবে, তাহলে সরণের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। তো বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। স্যার 90 ডিগ্রি। So work done, that is W equal to FC S cos 90 degree, that is equal to 0. তার মানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত হবে? 0। এই জন্য কেন্দ্রমুখী বলকে কিন্তু আমরা কার্যহীন বল বলি। কেন্দ্রমুখী বলকে আমরা কি বলি? কার্যহীন। কার্যহীন কেন বলা হচ্ছে? কেননা এই বল দ্বারা আসলে বাস্তবে কোনো কাজ সম্পাদিত হয়নি। দেখো তো একটু ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমরা কি কি শিখলাম এখানে? যে বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজের ডেফিনেশন আমরা জানলাম, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজের শর্তগুলো আমরা জানলাম, এরপরে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজের কন্ডিশন গুলো আমরা জানলাম, আর শূন্য কাজের ক্ষেত্রে যে শর্তগুলো এবং তার যে উদাহরণ, আরো অনেকগুলো উদাহরণ আছে, সেই বিষয়গুলো আমরা এখান থেকে জেনে গেলাম। তো একটু ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা, তো এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা কোন বল বলো? এটা কি পরিবর্তনশীল বল নাকি ধ্রুব বল? স্যার এটা ধ্রুব বল। তো বল যদি পরিবর্তন হয়, পরিবর্তনশীল হলে কিন্তু আর ওই সমীকরণ দিয়ে আমরা কাজ করতে পারবো না। ওই W দ্যাট ইজ ইকুয়াল টু এফ এস cos θ, এই সমীকরণটা কিন্তু আর আমরা তখন ব্যবহার করতে পারবো না। তা এখন প্রশ্ন হচ্ছে যে পরিবর্তনশীল বল কাকে বলে? নামে কি বোঝা যাচ্ছে বলো? পরিবর্তনশীল বল নাম থেকে তোমরা কি বুঝতেছো একটু বলো। স্যার বলের পরিবর্তন হবে। স্যার বলটা সময়ের সাথে পরিবর্তিত হয় স্যার। হ্যাঁ, বলের মানটা আচ্ছা, বলের মানটা কি হবে? যে বলের মান অথবা দিক অথবা উভয়ই সময়ের সাপেক্ষে অথবা সরণের সাপেক্ষে পরিবর্তন হয়, সেই বলটার নামই হচ্ছে তোমার পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বলের ডেফিনেশন হচ্ছে যে বলের মান অথবা দিক অথবা উভয়ই সময় অথবা কার সাপেক্ষে পরিবর্তন হতে পারে? স্থানের সাপেক্ষে পরিবর্তন হতে পারে। বলের মানও পরিবর্তন হতে পারে, বলের দিকও পরিবর্তন হতে পারে, অথবা উভয় পরিবর্তন হতে পারে। সেটা কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষেও হতে পারে, অথবা ডিসপ্লেসমেন্ট বা সরণের সাপেক্ষে হতে পারে। তাহলে এই জাতীয় বলকে আমরা কি বল বলি? পরিবর্তনশীল বল। তাহলে বলো তো একজন ডেফিনেশন বলো, ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন, পরীক্ষা আসে কিন্তু পরিবর্তনশীল বলের ডেফিনেশন 1 মার্কের জন্য আসে। তো বলো পরিবর্তনশীল বল কাকে বলে? সংজ্ঞা সুন্দর করে বলো। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তো বলো পরিবর্তনশীল বলের ডেফিনেশনটা বলো, এতক্ষণ 2-3 বার বলা হয়। কোন বলের মান অথবা দিক যদি সময়ের সাপেক্ষে অথবা সরণের সাপেক্ষে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল বল বলে। হ্যাঁ, তো এটা বলতেছো না কেন? প্রশ্ন বলে আমি বসে আছি, তোমার উত্তর দাও না। যে বলের মান অথবা দিক অথবা উভয় সময় অথবা সরণের সাপেক্ষে পরিবর্তন হয়, সেই বলকে বলা হয় পরিবর্তনশীল বল। এই সংজ্ঞাটা খাতায় নোট করবে। আচ্ছা, এটার উদাহরণ কি হতে পারে? দেখো অনেকগুলো উদাহরণ আছে। বলো তো, এটা একটা বস্তু যার ভর m1, এটা একটা বস্তু যার ভর m2, এটা m2 দ্যাট ইজ m1। আচ্ছা, দূরত্ব r1। এবারে দেখো ওই সেম বস্তুটার দূরত্ব আমি পরিবর্তন করে দিচ্ছি, এটা m2,
দ্যাট ইজ m1। বলো তো দূরত্ব কি একই আছে না পরিবর্তন হয়ে যাচ্ছে? দ্যাট ইজ স্যার m2, পরিবর্তিত হয়েছে স্যার। দ্যাট ইজ m1। আচ্ছা, এটা m1 হবে, এটা m1 হবে। তো প্রতি ক্ষেত্রে এখন বলো তো আমরা জানি যে মহাকর্ষ বল F = G m1 m2 ডিভাইডেড r স্কয়ার। তাহলে বলো তো G m1 m2 তো কনস্ট্যান্ট, কিন্তু আর কি কনস্ট্যান্ট আছে বলো? এই তিনটা চিত্রে কি আর এর মান সেম না আলাদা আলাদা? স্যার আলাদা আলাদা। পরিবর্তনশীল। তো আলাদা আলাদা হলে F সমানুপাতে কি 1/r স্কয়ার। তার মানে আমার এখানে কি বলটা হচ্ছে সরণের একটি ফাংশন, তার মানে অর্থাৎ দূরত্ব, মধ্যবর্তী যে দূরত্ব যদি পরিবর্তন হয় তাহলে বলের মান কি হচ্ছে বলো? পরিবর্তন হচ্ছে। স্যার পরিবর্তিত হচ্ছে স্যার। পরিবর্তন হবে। পরিবর্তিত হচ্ছে। তাহলে ইজ ইট কনস্ট্যান্ট ফোর্স অর ভেরিয়েবল ফোর্স? পরিবর্তনশীল ফোর্স। ভেরিয়েবল ফোর্স স্যার। ভেরিয়েবল ফোর্স। এটা পরিবর্তন হচ্ছে। তাহলে মহাকর্ষ বল কিন্তু একটা পরিবর্তনশীল বল। আরেকটা বল তোমরা স্প্রিং এর ক্ষেত্রে পড়েছো কিনা আমি পরে দেখাবো তোমাদের। স্প্রিং এর ক্ষেত্রে একটা বল আছে, সেটা হচ্ছে F = kx। এই সমীকরণটা কি তোমরা দেখেছো? হুকের সূত্র, মানে স্প্রিং এর ক্ষেত্রে। জি স্যার। তো k হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, k হচ্ছে কনস্ট্যান্ট। তো বলো তো x এর মান যদি পরিবর্তন হয়, স্প্রিং বল, তো x এর মান যদি পরিবর্তন হয় তাহলে এই বলটা কি একই মান থাকবে না পরিবর্তন হবে? পরিবর্তন হবে। তাহলে এই যে স্প্রিং বল, এই স্প্রিং বলও কিন্তু এক ধরনের পরিবর্তনশীল বল। তো এগুলো আমরা পরে দেখাবো, আপাতত আমি একটু উদাহরণ দিয়ে দিলাম যে স্প্রিং বল বা মহাকর্ষ বল এগুলো হচ্ছে তোমার পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বলের ডেফিনেশন হচ্ছে যে বলের মান অথবা দিক অথবা উভয়ই সময় অথবা সরণের সাপেক্ষে পরিবর্তন হয় সেই বলটার নামকে বলা হয়, সেই বলকে বলা হয় পরিবর্তনশীল বল। ভেরি ইম্পর্টেন্ট সংজ্ঞাটা, খুব ভালো করে মুখস্থ রাখবে সংজ্ঞাটা, পরীক্ষা কিন্তু আসে। আচ্ছা, এবারে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কাজের রাশিমালা আমরা কিভাবে বের করতে পারি, সেটাই হচ্ছে এখন আমাদের আলটিমেট টার্গেট। তো সেটা বের করার জন্য দেখো আমি এখানে একটা চিত্র ড্রয়িং করতেছি, তোমরা একটু বুঝতে পারো কিনা। আচ্ছা, চিত্রটা আমি একটু বড় করে ড্রয়িং করব বোঝানোর সুবিধার্থে। ধরো এইটাকে আমরা নামকরণ করলাম এক্স, সরণটাকে আমরা এখানে এক্স দিয়ে প্রকাশ করলাম, এক্স। আচ্ছা, এই বরাবর হচ্ছে এফ। আচ্ছা, এখন আমি এইরকম একটা চিত্র ড্রয়িং করতেছি। বলো তো এটা কি ইন্ডিকেট করতেছে বলো? যেখানে শব্দ হচ্ছে একটু মিউট করে দাও, মিউট করে দাও। আচ্ছা, এটা কি ইন্ডিকেট করতেছে বলো একজন? বক্ররেখা। এই গ্রাফটা কি ইন্ডিকেট করতেছে? অসময়টি বলছে পরিবর্তনশীল বল হচ্ছে পরিবর্তনশীল। হোয়াট ইজ দিস? সরণ। এটা হচ্ছে সরণ। হোয়াট ইজ দিস? ফোর্স। বল বনাম সরণ। তার মানে আমরা কি নিতে পারি না ফোর্স ইজ এ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট এক্স? কেননা এক্স এর মান পরিবর্তন হলে বলের মানটা আমার কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এই গ্রাফটা এই মেসেজটা আমাকে দিচ্ছে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। তাহলে এটা কি বল বলো? পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল। আচ্ছা, এখন দেখো এটা এই পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ বের করতে পারি সেটা এখন আমাদের আলটিমেট টার্গেট, কাজের রাশিমালাটা কি। আচ্ছা, এখন আমরা এটা ক্যালকুলাস আনার জন্য দেখো আমরা কি করতেছি, এটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্লাইসে আমরা ভাগ করতেছি। বোঝানোর জন্য আমি একটু বড় করে ড্রয়িং করতেছি। সমপ্রস্থের অসংখ্য স্লাইস আমরা এখানে তৈরি করতেছি, সমপ্রস্থের কিন্তু এইরকম অসংখ্য। লাস্টে এসে আমরা এই পয়েন্টটা পেয়ে গেলাম, সমপ্রস্থের অসংখ্য স্লাইস তৈরি করলাম। আচ্ছা, এখন এটার যে প্রস্থ, এই যে প্রশস্ততা, এই প্রশস্ততাকে আমরা নামকরণ করলাম ডেল এক্স। পরেরটাও কত বলতো? সমপ্রস্থের, দ্যাট ইজ অলসো কত? ডেল এক্স। ডেল এক্স। ডেল এক্স। এইভাবে আমরা এন সংখ্যক স্লাইস তৈরি করেছি। আমরা এখানে ডট ডট দেওয়া আছে মানে এন সংখ্যক স্লাইস তৈরি করলাম। আচ্ছা, এখন বলতো বস্তুটা যখন এই পয়েন্ট থেকে এ থেকে যখন বি তে যাবে তখন বলের মানটা দেখো তো, বলের মানটা কি পরিবর্তনশীল নাকি কনস্ট্যান্ট আছে বলো? এই যে উপরের দিকে দেখো। পরিবর্তনশীল। স্যার পরিবর্তনশীল স্যার। হচ্ছে, তাই না? আচ্ছা, এখন বলো তো এই যে ডেল এক্স যেটা আমরা এখানে ধরে নিলাম, এই ডেল এক্স এর মাঝে যদি আমি আরো 20টা স্লাইস তৈরি করি তাহলে কি হবে বলতো? তাহলে বলতো এই 20টা স্লাইসের ক্ষেত্রে যে কোনো একটা স্লাইসের এই যে পিক পয়েন্ট, আমি আলাদা একটা কালার দিয়ে দেখাচ্ছি, তখন ওটা ক্ষুদ্র হতে থাকবে। হ্যাঁ, এই পিক পয়েন্ট আর পরে রেখার জন্য যে পিক পয়েন্ট, ওই দুটো পিক কি মানে উপরে নিচে থাকবে না কি প্রায় একই লেভেলে থাকবে বলো? প্রায় সমান থাকবে। তার মানে কি? কারণ প্রায় সমান থাকার অর্থ হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা এই সরণের জন্য বলের মানটাকে আমরা কি ধরে নিতে পারি? প্রায় ধ্রুব ধরে নিতে পারি।
তার ধ্রুব মানে এলিমেন্ট হবে। এই বলটাকে আমরা এই প্রায় ধ্রুব বলটাকে নামকরণ করলাম আমরা F1, পরেরটার এই স্লাইসটার ক্ষেত্রে আমরা এটাকে নামকরণ করলাম প্রায় F2 বলের মানটা F2, পরেরটার ক্ষেত্রে F3, এইভাবে লাস্টেরটার ক্ষেত্রে আমরা এখানে ধরে নিলাম Fn। দেখো এগুলো কিন্তু একেবারে এক্সাক্ট ধ্রুব না, এগুলো কি প্রায় ধ্রুব। কোন কনসেপ্টে আমরা ধরে নিচ্ছি যে এই ডেল এক্স এর মানটা যদি অনেক ছোট হয়, ডেল এক্স এর মানটা যদি, আমি বোঝানোর জন্য তো এত বড় করে ড্রয়িং করেছি, বাস্তবে এত বড় না, অনেক ছোট থাকে, অনেক কাছাকাছি থাকবে। তো সেই ক্ষেত্রে এখন বলো তো এই বলের মানটা F1 বলের জন্য বস্তুটা সরণ কত হয়েছে চিত্র থেকে বলো। F1 বলের জন্য বস্তুটা সরণ কত হয়েছে? ডেল এক্স। ডেল এক্স। তাহলে কি আমরা লিখতে পারি না কাজ ডেল W1 প্রথম সরণটার জন্য that is equal to F1 ডেল x, পরেরটার ক্ষেত্রে ডেল W2 that is equal to F2 into ডেল x। এই ক্ষেত্রে বলের মান পরিবর্তন হচ্ছে কিন্তু দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? মানে সরণের ডিরেকশন যেদিকে বলের ডিরেকশনও সেদিকে, কিন্তু বলের মানটা সরণের কোনো পরিবর্তন হচ্ছে না, বাট বলের মানটা পরিবর্তন হচ্ছে। ওই যে F, কোন জায়গায় F1, কোন জায়গায় F2, কোন জায়গায় F3, এইগুলো। তো সেই ক্ষেত্রে বলের মান, তার মানে কি ডিরেকশন একই দিকে, বল এবং সরণের ডিরেকশন একই দিকে, তো সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। তার মানে সেই ক্ষেত্রে আমরা W = Fs ওই সমীকরণটা আমরা অ্যাপ্লাই করতেছি এই জায়গাগুলোতে। ক্লিয়ার হয়েছে সবাই? একইভাবে পরেরটার ক্ষেত্রে ডেল W3 that is equal to F3 ডেল x। এইভাবে আমরা কতগুলো কাজ বের করতে পারি? n তম ডেল Wn that is equal to Fn ডেল x। এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই? জি স্যার। জি স্যার। So what will be the total work? What will be the total work done? Total work done, that is W is equal to, সবগুলো আমরা কি করব? যোগ করব, ডেল W1 প্লাস ডেল W2 প্লাস, আর লিখলাম না আমি ডট 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 প্লাস ডেল Wn। সো এই ক্ষেত্রে দেখো আমরা যোগ করব, এই ক্ষেত্রে হ্যাঁ আমরা এইগুলো আমরা অ্যাপ্লাই করব। F1 ডেল কমন নিলে, হ্যাঁ কমন নেওয়া যায়, রাইট, কমন নেওয়া যায়। আচ্ছা আমি না নিয়ে একটু দেখাচ্ছি, প্লাস ডট 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 প্লাস Fn ডেল x। তো এইটাকে দেখো তো পরিসংখ্যানের ভাষায় এইটাকে আমরা কি লিখতে পারি? সামেশন i equal to 1 to n। এইটাকে আমরা এখন লিখতেছি, দেখো fi ডেল x। দেখো তো লিখতে পারি কিনা? i এর মান যদি 1 বসানো হয় তাহলে কোনটা পাবে? প্রথমটা পেয়ে যাবে, প্রথমটা। i এর মান যদি 2 বসানো হয় দ্বিতীয় কাজ পেয়ে যাবে। এইভাবে আপ টু কত পর্যন্ত চলবে? n পর্যন্ত। তো n এর মান যদি এখানে বসানো হয় তাহলে দেখো তো ফাইনালি এই কাজটা আমরা পেয়ে যাচ্ছি না। তার মানে কি এই সমীকরণের মাঝে এখানে যতগুলো কাজ, আমি যতগুলো স্লাইস তৈরি করবে সমস্ত স্লাইসের জন্য এই কাজ কিন্তু এই সমীকরণটার মধ্যে এখন আছে। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। জি স্যার, ক্লিয়ার স্যার। এখন এই ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার হলে আমার ক্লিয়ার হয় নাই। এই ক্ষেত্রে এই সমীকরণের মাঝে একটা ত্রুটি আছে। ত্রুটিটা কি বলতো? বলের মানটা কিন্তু আমরা এটাকে বলের মানটাকে প্রায় ধ্রুব ধরেছিলাম। এই যে F1 F2 যে বলগুলো আমরা এখানে ধরে নিয়েছি, বলের মানটা কিন্তু এক্স্যাক্টলি ধ্রুব না, এগুলো প্রায় কি ধরে নিয়েছি আমরা? এই ডেল এক্স সরণের জন্য বলের মানগুলোকে আমরা প্রায় ধ্রুব ধরে নিয়েছি। তার মানে এই সমীকরণটা কি একেবারে শতভাগ সঠিক, নাকি এই সমীকরণের মাঝে একটা ত্রুটি আছে? বলো। ত্রুটি আছে। এই ত্রুটিটা ওভারকাম করার জন্য তোমরা এখন আমাকে একটা বুদ্ধি দাও। সেটা যদি আমরা এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করি, ডেল এক্স টেন্ডস টু 0, হোয়াট ইন্ডিকেটস ইট? লিমিট। ডিফারেনশিয়েট স্যার, ডিফারেনশিয়েশন মানে জিরোর কাছাকাছি। এটার মানে কি বলো? ডেল এক্স টেন্ডস টু যখন 0 হয় তখন কি এটা যে কোনো পরিবর্তন না ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন? ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন স্যার। সেই ক্ষেত্রে এই যে উপরে যে সমীকরণটা আমাদের আছে, এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে দেখো আমরা কি করতেছি, দেখো ক্যালকুলাস কিভাবে আসে দেখো। W that is equal to লিমিট, এই কন্ডিশন যখন অ্যাপ্লাই করো তখন লিমিটিং কন্ডিশন তো এটা, লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 সামেশন, ওই উপরে সমীকরণটার এখানে লিমিটটা নেওয়া হয়েছে এই সমীকরণটার এখানে। তো লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 সামেশন i equal to 1 to n that is fi del x। আচ্ছা এখন বলো তো, যখন তুমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে তখন কি আর ডেল এক্স লেখা যাবে?
না স্যার স্যার হ্যাঁ। 0 বসিয়ে দিতে হবে। এবং এই কন্ডিশন যখন অ্যাপ্লাই করলে তখন এটা কি পরিবর্তন ইন্ডিকেট করে? এটা কি যে কোনো পরিবর্তন নাকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন? স্যার ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষুদ্রাতি পরিবর্তন। ক্ষুদ্র পরিবর্তন। এখন বলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন কে আলোচনা করে, কে এটা নিয়ে ডিল করে? ক্যালকুলাস স্যার ক্যালকুলাস স্যার। ক্যালকুলাস। এখন ক্যালকুলাসের কোন শাখা এখানে আসবে, ডিফারেন্সিয়েশন না ইন্টিগ্রেশন? ইয়া সমাকলন, ইন্টিগ্রেশন। সমাকলন। ইন্টিগ্রেশন। what is this summation? What is ইন্টিগ্রেশন স্যার। সামেশন? তো সামেশন। সামেশনের কাজটা ক্যালকুলাসের কোন শাখা করে? ইন্টিগ্রেশন। এই জন্য এখন দেখো আমরা ইন্টিগ্রাল সাইনটা লিখতেছি, খেয়াল করো। আর এই জায়গায় আমরা এখানে লিখব f, f যেহেতু সরণের ফাংশন এই জন্য আমরা এখানে f অফ x লিখতেছি। আর del x এর পরিবর্তে এখন আমরা এখানে কি লিখব? দ্যাট ইজ dx। f অফ x কেন লিখলাম একটু বলো তো একজন? বলের ফাংশন, সরণের ফাংশন। বলটা হচ্ছে সরণের ফাংশন, তার মানে বলের মানটা সরণের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। চিত্রে তো আমরা সেটাই ধরে নিয়েছি, তাই না? বলটা কার ফাংশন? সরণের ফাংশন। এই জন্য আমরা এখানে f এর ক্ষেত্রে f অফ x লিখেছি, আর এই del x এর পরিবর্তে কি লিখেছি আমরা? dx। ক্লিয়ার সবাই? ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন আমি চিত্রে আবার একটু ফিরে যাচ্ছি। চিত্রে, আচ্ছা ওই চিত্রটা একেবারে ইয়ে হয়ে গেছে। চিত্রটা আমি যদি এখানে আবার একটু ড্রয়িং করে দেখাই, এইটা ধরো তোমার x, এইটা ধরো তোমার f, এই চিত্রটা আমাদের ছিল ধরো। তো ইনিশিয়াল যে সরণটা এটাকে আমরা নামকরণ করলাম x ইনিশিয়াল, আর এই জায়গায় যে সরণটা সেটাকে আমরা নামকরণ করলাম x ফাইনাল। তাহলে এই ইন্টিগ্রেশন লিমিটে কি দিবে? দেখো d এর সাথে কে আছে এখানে, বলো d এর সাথে কি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আমরা? x। তাহলে আমার এখন ইনিশিয়াল লিমিট কত বলো, এই চিত্র থেকে বলো ইনিশিয়াল লিমিট কত? xi, আর ফাইনাল লিমিটটা হচ্ছে আমার xf। সো দ্যাট ইজ দ্য ইকুয়েশন টু ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান ফর এ ভেরিয়েবল ফোর্স। এই ইকুয়েশনটা আমরা কখন অ্যাপ্লাই করে অঙ্ক করব? যখন কোন একটা বস্তুর উপরে যদি পরিবর্তনশীল বল প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে কাজ বের করার জন্য আমার এই সমীকরণটা ইউজ করতে হবে। দেখো সমীকরণটা কিভাবে নিয়ে আসছি, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে কনফার্ম করো। তাহলে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা এই সমীকরণটা ব্যবহার করে অঙ্ক করতে হবে। আর ধ্রুব বল দ্বারা কাজ বের করতে বললে ওই সমীকরণটা তোমরা ইউজ করবে, fs cos θ। তো আজকে সময় শেষ হয়ে গেছে, একটু পরে হয়তো কেটে যাবে। তো আগামী দিনে আমি এই যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের যে সমীকরণটা বের করলাম, এই সমীকরণ ব্যবহার করে কিছু অঙ্ক করব। আর ধ্রুব বল দ্বারা যে সমীকরণ আমরা জানি w = fs, এই সমীকরণ ব্যবহার করে আমরা কিছু অঙ্ক আগামী দিনে করব। তো আজকে এইটুকুই থাক, তোমরা এগুলো একটু লেখাপড়া করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম স্যার।